লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখনো এলো না, ব্যাপারটা কি? নীল আসতে দিচ্ছে না নাকি? নীল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। ময়ূরীকে ডিচ করে তুমি মেঘকে বিয়ে করলে, আর এখন ময়ূরীরই নাকের ডগায় মেঘকে নিয়ে আদিক্ষেতা করছো। ভুল করছো নীল, বড্ড ভুল করছো। মেঘকে তুমি বারবার আমার ওপরে জিতিয়ে দিচ্ছ। কি করে মেঘের ভালো হবে? কি করে? দিদি ভাই, ও তাহলে তুই এসেছিস। আমি ভাবলাম আসবি না, অ্যাভয়েড করে যাবি। তোকে অ্যাভয়েড কেন করতে যাব? আর আমি অ্যাভয়েড করে কোথায় বা যাব? তাহলে নীল তোকে আসতে দিচ্ছিল না? না তো, ও কেন আসতে দেবে না? ওয়াও, ও হ্যাঁ, একেবারে ও। স্যার, আপনি, এসব বাদ দিয়ে একদম জাম্প। ও ওহো মেঘ, আই এম ইমপ্রেসড। তোর তো দেখছি বেশ তাড়াতাড়ি উন্নতি হচ্ছে। আচ্ছা, তুই কি আমাকে কিছু দরকারে ডেকেছিলি? কথা ঘোরাচ্ছিস, লাভ নেই। ভুলে যাওয়ার মেয়ে তো আমি নই। মেঘ, আমার মনে হচ্ছে তুই নীলের সঙ্গে খুব তাড়াতাড়ি ছোটার চেষ্টা করছিস। দিদি ভাই, আমি না তোর কথাগুলো বুঝতে পারছি না। সব বুঝতে পারছিস মেঘ, সব বুঝতে পারছিস। এই ন্যাকামিগুলো আর করিস না। কেন করছিস? নীল তোকে দিব্যি বড় করে দিয়েছে কি, তাই তো? দেখ, আমি কিন্তু সত্যিই কিছু বুঝতে পারছি না। একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিই তোকে মেঘ, শোন। এত তাড়াতাড়ি ছোটার চেষ্টা করিস না, হাঁপিয়ে যাবি, দম ছুট হবি। আর তখন কি দেখবি বলতো? নীল অন্য কারোর সঙ্গে ছুটতে শুরু করে দিয়েছে। আফটার অল মেঘ, হি ইজ আ ম্যান। ছেলেদের কোনো বিশ্বাস নেই। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। দিদি ভাই, তুই আমার উপর এখনো রেগে আছিস, তাই না? ওই দেখো, আমার কথা শুনে তুই এটা বুঝলি? তোকে কি বলি বলতো আমি? আমি ভাবলাম তোর দেরি হচ্ছিল কারণ নীল তোকে আদর টাদর। না না, আমি তখন ব্রেকফাস্ট করিনি তো, কাকিমণি বললো ব্রেকফাস্ট করে নিতে, তাই দেরি হলো। ও, এবারই লোকজন কি ভালো দেখেছিস? তোর হাতে ওদের কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল, কিন্তু তাও ওরা তোর কত কেয়ার করছে। মেঘ, তুই চেষ্টা করিস ওদের ট্রাস্ট জেতার। ওরা তোর ওপর বেশ অসন্তুষ্ট হয়ে আছে। আমি ওদেরকে আমার মতো করে বুঝিয়েছি, বলেছি যাতে ওরা তোকে অ্যাকসেপ্ট করে নেয়, তোর ভুল টুলগুলো আর মনে না রাখে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন ওরা তোকে কিছুতেই মেনে নিতে পারছে না। কারণটা তো খুবই সোজা। আসলে তোর বদলে আমি এই বাড়িতে চলে এসেছি তো, তাই ওরা কেউ এটা বিশ্বাস করতে পারছে না এখন। হ্যাঁ, সেটা হয়তো স্বাভাবিক, কিন্তু এরকম চলতে থাকলে তো হবে না। তোকে তো সবকিছু নিজের ফেভারে করতে হবে। মানে তুই বুঝতে পারছিস তো আমি তোকে কি বলছি? তুই হঠাৎ চলে যাচ্ছিস কেন? আমাদের তো অষ্টমঙ্গলা একসাথে যাওয়ার কথা ছিল। তোর মনে হয় মেঘ, নীল আমার সঙ্গে যেটা করলো, আমাকে যেভাবে সবার সামনে অপমান করলো, তারপরেও এই বাড়িতে থেকে যাওয়া আমার জন্য ঠিক হবে? আর আর এরকম কিছু হবে না। না রে মেঘ, আমি ভেবে দেখলাম, আমার মনে হয় আমার সরে যাওয়াটাই ঠিক হবে। দেখ, আমি সরে গেলে এ বাড়ির সবাই তোকে অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য হবে, আর আমি সামনে থাকলে ওদের মনে হবে তুই না, আমার এ বাড়িতে আসার কথা ছিল। আর তখন সবসময় ওরা আমাদের মধ্যে একটা কম্প্যারিজন করবে, আর সেই কম্প্যারিজনটা তোর জন্য ভালো হবে না রে মেঘ। ঠিক আছে, আমি যদি স্যারের তরফ থেকে তোর কাছে মাপ চাই? হ্যাঁ, আবার স্যার? তোর এই ন্যাকামিগুলো তুই কোনোদিন বন্ধ করবি না? না, তোর এই হিপোক্রেসিগুলো না আমার একদম পছন্দ না। তুই বিছানায় নীলের সঙ্গে ইন্টিমেট মোমেন্টে নীলকে কি স্যার স্যার বলে ডাকিস?
এনিওয়ে, তোদের ইন্টিমেট ব্যাপার তোরা বুঝবি, আমি ওসবে মাথা গলাবো না। বেশ, কারোর তরফ থেকে না হোক, আমি যদি নিজে তোর কাছে মাপ চাই। আর কিছু করার নেই রে মেঘ। নীল যা করেছে তাতে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি তোকে সেটা বলার জন্যই ডাকছিলাম ঘর। নীল সবার সামনে বলে দিল ইন্টেনশনালি আমি ঠাম্মাকে ভুল ওষুধ দিয়েছি, মানে আমি বিষ দিয়েছি, তাই তো? দেখ দিদিভাই, ওটা একটা হিট অফ দ্য মোমেন্ট বলা কথা। তুইও তো জোর গলায় প্রতিবাদ করিসনি মেঘ। দেখ, তুই তো আমাকে জন্মস্তক দেখেছিস। তোর মনে হয় এই ঘটনাটা আমি ঘটাতে পারি? দিদিভাই, আমি কি একবারও বলেছি যে তুই এটা করেছিস? সবার সামনে বলিসনি, কিন্তু বলেছিস। শোন মেঘ, এ বাড়ির কেউ অত বোকা নয়, সবাই যথেষ্ট ইন্টেলিজেন্ট। তুই আলাদা করে নীলকে কি বলেছিস সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছে। তুই ঠাম্মার ঘর থেকে চলে গেলি, রাদার তোকে ওরা ঘর থেকে বের করে দিল। তারপর নীলও চলে গেল। কোথায় গেল? কোথায় গেছিল আমাকে বল না। তোর কাছেই তো গিয়েছিল, তোর কাছে ওই ঘরেই তো গিয়েছিল, বল, তাই তো? হ্যাঁ, গেছিল। আর আমি সকলের সামনে যেটা বলেছিলাম, আমি স্যারকেও সেটাই বলেছি। এই কথাটা আমি কি করে বিশ্বাস করতে পারি আমাকে বলবি? কি করে? কারণ ওই ঘরে সবার সামনে তুই একবারও বলিসনি যে আমি ঠাম্মার ঘরে গিয়েছিলাম। তাহলে নীল জানলো কি করে আমি ঠাম্মার ঘরে গেছিলাম? মানেটা খুবই সিম্পল মেঘ। তার মানে তুই নীলের মাথায় ঢুকিয়েছিস যে আমি ওই সময় ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছি, তাই তো? তুই কিন্তু পুরোটা ভুল বুঝে সবটা নিজের মতন করে ভাবছিস, জানিস তো? আমি কিছু ভুল বুঝছি না মেঘ, আর আমি কিছু নিজের মতো করে ভাবছি না। রিসেপশনের দিন তুই আমাকে একটা কথা বলেছিলি তো? বলেছিলি আর তোকে কেউ বোকা বানাতে পারবে না। তা মেঘ, আমি জানি না আজ অব্দি তোকে কে কে বোকা বানানোর চেষ্টা করেছে, কিন্তু তোর চালাক হওয়ার যদি এটা ফার্স্ট স্টেপ হয়, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, তুই ঠিক করে ফেলেছিস না যে বাড়ি যাওয়ার আগে আমাকে খুব করে কষ্ট দিয়ে যাবে? কষ্ট আমি দিচ্ছি না রে মেঘ, আমার বুকের মধ্যে আমি কষ্ট নিয়ে যাচ্ছি। আমার কপাল, একটা বয়স্ক মানুষের ঘরে আমি গিয়েছিলাম এটা দেখতে সে কেমন আছে, ভালো আছে নাকি, আর অমনি আমাকে দোষী বানিয়ে দিল সবাই। আমার অপরাধ হয়ে গেল। ভুল করলি তুই আর দোষী হলাম আমি। দিদিভাই, যা হয়েছে সব ভুলে যা না। আমি তো সকলের সামনে বললাম যে সব ভুল আমার। ও বলা না বলা এক। আমার যা ক্ষতি করার সেটা তুই অলরেডি করে ফেলেছিস। দেখ, আমি তোকে আজকে একটা কথা বলি, আমি কোনোদিনই ভালো মেয়ে ছিলাম না, হওয়ার চেষ্টাও করিনি। আমি যেভাবে আমার লাইফ লিড করি সেটা অনেকের পছন্দ হয় না, তাই আমাকে অনেকে খারাপ মেয়ে বলে, হুজুগে বলে, বারমুখী বলে, ইনডিসিপ্লিনড বলে। কিন্তু আজ অব্দি কেউ আমাকে খুনি বলেনি। তোর বর বলল প্রথমবার, যেখানে দিনের আলোর মতো এটা স্পষ্ট যে ওষুধটা তুই নীলের সঙ্গে কথা বলতে বলতে খামটা গন্ডগোল করে ফেলেছিলি। তাও দোষী হলাম আমি, আমাকে দোষ দেওয়া হলো। আচ্ছা, আমি কি করলে তুই আমাকে মাফ করে দিবি বল? তুই যা বলবি আমি তাই করব। না মেঘ, কিছু করতে হবে না তোকে, কিচ্ছু না। আমি শুধু তোকে জানিয়ে রাখি, ওখানে নীল এসে আমাকে অ্যাকিউজ করার আগে আমি ওই ঘরে কি করছিলাম। আমি ওই ঘরে সবার কাছে পার্সোনালি হাত জোড় করে তোর হয়ে ক্ষমা চাইছিলাম। বলছিলাম যে আমার বোনটাকে ক্ষমা করে দাও, ওর ভুল হয়ে গেছে, বড় ভুল করে ফেলেছে ও। এটাও বলছিলাম যে তুই ইচ্ছে করে এটা করতে পারিস না, তুই সেরকম মেয়েই নোস। আর তখনই আমাকে এসে ভুল ওষুধ দেওয়ার দায়। যাকে বাদ দে সব কথা। মেন কথা হলো, এই বাড়িতে থাকার আর আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম তোর সংসারটা একটু গুছিয়ে দেব, কিন্তু বুঝতে পারলাম এই সংসার গোছানোর থেকে তোর কাছে তোর বরকে গোছানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমার আর এখানে কোনো দরকার নেই। আমি চলে যাচ্ছি মেঘ। শুধু আমার একটাই কষ্ট হচ্ছে, সেটা কি জানিস? যে তুইও
তুইও এটা বিশ্বাস করতে পারলি যে আমি এরকম একটা কাজ করতে পারি, আমি একটা মানুষকে ইচ্ছে করে মেরে ফেলতে পারি? এটা তুই ভাবলি কি করে মেঘ? আমার নিজের মায়ের পেটের বোন হয়েও তুই এটা ভাবলি? কতটা পর হয়ে গেলে কেউ এটা ভাবতে পারে বলতো? ও, মায়ের কথায় মনে পড়লো, আমি বাড়ি গিয়ে এসব কিছু মাকে বলবো না, বুঝলি? মা শুনলে আমার থেকেও বেশি মা কষ্ট পাবে, বুঝলি তো? চলি, ভালো করে সংসার করিস, হ্যাঁ? আর চেষ্টা করিস এবারে সবার ট্রাস্ট জেতার। মেঘ, আমার এখন কি ভয় হচ্ছে জানিস মেঘ? আমার ভয় করছে, মনে হচ্ছে এবার আমি অসুস্থ হলে তুই আর আমার পাশে থাকবি না, আমাকে মরে যেতে দিবি। কারণ তুই ভুলে গেছিস তুই এই পৃথিবীতে কেন এসেছিস। দিদি ভাই, আসি রে। দিদি ভাই, কি ভাবছিস মেঘ? আমি তোকে ছেড়ে দিলাম, জমি ছেড়ে দিয়ে পিছিয়ে গেলাম? আমি তোকে সুখে শান্তিতে সংসার করতে দেব বলে চলে এলাম? না রে, জানিস তো কখনো কখনো যুদ্ধে এক পা পেছোতে হয় বড় করে আক্রমণ করার জন্য। সামনের দিকে লম্বা পা ফেলার আগে বিপক্ষকে একটু কনফিউজ করে দেওয়া। সেই পেছনোটা আমি আজ পেছলাম তোর মনে একটা গিল্ট ভরে দিয়ে এসে। তুই এখন সেই গিল্টের সমুদ্রে খাবি, খা। বলছিলাম কি, সকাল সকাল মেজাজটা এরকম খারাপ করে না রাখাই ভালো, কাজের উপর ইম্প্যাক্ট করবে তো। হাসপাতালে হাজারটা অন্য সমস্যা। তুমি প্লিজ আমার কাজ নিয়ে কিছু বলতে এসো না। কবে তুমি তোমার হাসপাতালের কোনো কাজে আমার মেজাজের ইম্প্যাক্ট করতে দেখেছো? আর তোমার কারণে আমার মেজাজ তো সবসময় খারাপ থাকে। হাসপাতালটা কবে আমাদের থেকে আমার হয়ে গেল? যবে থেকে তোমার মনে হচ্ছে যে আমার পার্সোনাল সমস্যা আমার প্রফেশনাল কাজকে এফেক্ট করছে। চিরটা কাল কেবল ভুল বুঝেই গেলে আমাকে। একটা কথা বলি, পার্সোনাল কথা, প্রফেশনাল নয়। জানি তুমি কি বলবে, তাও বলি। না বলে তো চুপ করবে না, তা বলো। দেখো, নীল আর মেঘের বিয়েটা হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু করার নেই। তুমি যতই রাগারাগি করো, বিরক্তি দেখাও, মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করো, এই সত্যিটা তো অস্বীকার করতে পারো না যে মেঘ উইল রিমেইন নীলস ওয়াইফ। সেটা যে আমার কাছে কতখানি দুঃখের সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না ত্রিদীপ। আর তুমি কেন, আমি এটা কাউকেই বোঝাতে পারবো না। আস্তে আস্তে এবার ওকে মেনে নেওয়ার চেষ্টা করা যায় না, অ্যাটলিস্ট নীলের জন্য। সেটা আমার দ্বারা হবে না গো। এই সব কিছুকেই মেনে নেওয়া, এটা কোনো কালেই আমার ধাতে নেই। সেটা তুমি খুব ভালো করেই জানো, বিয়ের আগে থেকেই জানতে। এখন এতকাল পরে এসে নিজেকে আর আমি বদলাতে পারবো না। এতটা রিজিড কেন হয়ে যাচ্ছ? তোমার তো মেঘ মেয়েটাকে খারাপ লাগতো না। ইনফ্যাক্ট ওকে লালের বউ করে আনার কথাও তো বাড়িতে হয়েছে। সেগুলো সব পাস্ট টেন্স ত্রিদীপ। ওকে তো তখন আমি চিনতেই পারিনি, আমি তো বুঝতেই পারিনি যে তলে তলে ও নীলকে এতখানি ইনফ্লুয়েন্স করে রেখেছে, এমন করে ট্র্যাপ করেছে আর এমন করে অন্ধ করে দিয়েছে আমার ছেলেটাকে যে সে বিয়ের আসরে গিয়ে সবার সামনে আমাদের অপমান করলো, মাথা হেঁট করলো এবং বউ বদল করে নিয়ে চলে এলো।
আমাদের একবার বোধহয় সবটা নীলের দিক থেকে ভাবা দরকার। কি ভাববো বলো তো? আমাদের বাড়িতে কি সেরকম পরিবেশ যে মনের কথা লুকিয়ে রাখতে হবে? আর তাছাড়া নীল যদি একবার এসে বলতো যে ও ময়ূরীকে বিয়ে করতে চায় না, তাহলে ব্যাপারটা আমাদের কাছে এতখানি শকিং হতো না। আমার এখন মনে হয় বলার চেষ্টাও করেছিল, আমরা বোঝার চেষ্টা করিনি। না 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 না, এই কথা আমি মানবই না। সমস্তটা ওরা প্ল্যান করেছিল এবং ওদের প্ল্যান মাফিকই হয়েছে। আমরা শুধু অন্ধকারে ছিলাম। কি বলতো, মেঘ তো নাকি কখনোই সাজে না, অথচ দেখো ওই দিনই মেয়ে বিয়ের আসরে একেবারে কোণে বউটির মতন সেজে ঘুরে বেড়াচ্ছিল। ত্রিদীপ, আমি না এই স্কিমিং লোকজনদের একদম টলারেট করতে পারি না। ওরা যদি আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলতো যে আমরা বিয়ে করতে চাই, তাহলে তো আমরা অন্তত একবার ভেবে দেখতাম। সে ভাবার সুযোগটাই তো ও দিল না। বেশ, মানছি তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু এখন উপায় কি? এইভাবেই কি দিনের পর দিন চলবে? বাড়ির অবস্থা তো মারাত্মক হয়ে যাচ্ছে। সরি ত্রিদীপ, ওকে মানা আমার পক্ষে সম্ভব না। ও নীলের ওপর একটা টোটাল নেগেটিভ ইনফ্লুয়েন্স। ওর কারণেই নীল সকলের সামনে আমাদের অপমান করেছে। ওর কারণেই নীল একটা ইনোসেন্ট মেয়েকে কষ্ট দিল। আর ওরই কারণে নীল আজ সমস্ত ভাই বোনদের সঙ্গে কি খারাপ ব্যবহার, এমনকি আমার সঙ্গেও। সেই জন্যই তো বলছি মীনাক্ষী, বাড়িতে এখন যে অবস্থাটা চলছে সেটা ভালো নয়। সেটা চেঞ্জ হতে পারে যদি একমাত্র আমরা ওকে মেনে নিতে পারি। তোমার মায়ের সঙ্গে ওই কাণ্ড করার পরেও তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, বলছি, কারণ ভুলটা ও ইচ্ছে করে করেনি। মানছি ভুলটা অক্ষমনীয়, কিন্তু ওটা ভুলই, এছাড়া আর কিছু নয়। আর নীলকে ইনফ্লুয়েন্স করার কথা যে তুমি বলছো মীনাক্ষী, নীল তো ছেলে মানুষ নয় যে কেউ ওকে ইনফ্লুয়েন্স করবে আর ও তার মনের মতো কাজ করবে। নীলকে তোমার তেমন ছেলে মনে হয়? নীল ওকে ভালোবাসে, আর ও যেটা করেছে সব যে তার কথাতেই করেছে সেটা আমার বিশ্বাস হয় না। সব কিছুতে মেঘের দিকে আঙুল তোলাটাও তো ঠিক নয়। আমার আর ভাল লাগছে না ত্রিদীপ তোমার সাথে কথা বলতে। এতদিন কি হলো কি? এত আস্তে গাড়ি চালাচ্ছ কেন? হাসপাতাল যাবার একটা সময় আছে তো। মীনাক্ষী, আমি আর কারোর জন্য বলছি না, তোমার জন্য বলছি। সত্যিটা অ্যাকসেপ্ট করে নাও। তুমি কি বুঝতে পারছো না তোমার এই সব সময়ের ইরিটেশন তোমার পার্সোনালিটি পাল্টে দিচ্ছে, তোমাকে পাল্টে দিচ্ছে। একটা হাসি খুশি জমাটি মানুষ থেকে কেমন খিটখিটে করে দিচ্ছে, কেমন বদমেজাজি। এখন থেকে এই পাল্টে যাওয়া বউতেই অভ্যস্ত হয়ে যাও ত্রিদীপ। একটা খুব সত্যি কথা বলবো, আমি বোধহয় জগতে একমাত্র মা যে ছেলের এই বিয়েটা ভেঙে যাক সেটা চাইছি। মেঘ, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? কি ছেলে মানুষ হচ্ছে রে? ছেলে মানুষই নয়, আমি ভুল করেছি, তুমিও ভুল করেছো। কি ভুল করেছি আমরা? মানে তোমার সাথে অত কিছু ডিসকাস করা উচিত হয়নি। ও, তার মানে তোমার উচিত ছিল চুপচাপ মিথ্যে অভিযোগটাকে হজম করে যাওয়া, সকলের সামনে নিজেকে দোষী বানিয়ে রাখা, আর যে দোষ করলো তাকে আড়াল করে রাখা। আসল দোষী যে আসলে কে সেটা কিন্তু আমরা কেউ চোখে দেখিনি। আমরা তো মাধ্যাকর্ষণ শক্তিকেও চোখে দেখি না, সেটার এফেক্ট দেখি, সেটার প্রমাণ পাই। ময়ূরীর অপরাধ চোখে দেখিনি, কিন্তু তার প্রমাণটা তো পেয়েছি। আচ্ছা, তুমি কেন বলো তো দিদিভাইকে ওইভাবে অ্যাকিউজ করতে গেলে? তো তোমাকে বলেছিলাম যে দিদিভাইকে ওভাবে সকলের সামনে অ্যাকিউজ করো না, প্লিজ করো না। আমি তো ডিরেক্টলি ওর নাম নিইনি। আচ্ছা, যেভাবে তুমি বলেছো তাতে কেউ বুঝতে পারেনি তুমি কার কথা বলতে চাইছো আর কি বলতে চাইছো? সকলে ওই ঘরে কি ভাবলো বলো তো, যে তুমি ওই ঘরে এলে আর আমি তোমাকে দিদিভাইয়ের নামে হাজার একটা কথা বলে দিই, সেগুলো শুনেই তুমি ও ঘরে গিয়ে যা বলার তাই বলে দিলে। সকলে জানলো তুমি তোমার বউয়ের কথা দিদিভাইকে অ্যাকিউজ করলে। এখন নীল, তোমার কিছু বলার দরকার ছিল না সকলের সামনে। তুমি কি ভীষণ যুক্তিহীন কথা বলছো সেটা তুমি বুঝতে পারছো? তুমি বলছো একটা মানুষ যে একটা জঘন্য ক্রাইম করেছে সেটা জেনে বুঝে আমার চুপ করে বসে থাকা উচিত ছিল, আর একজন ইনোসেন্টকে দোষী হতে দেওয়া উচিত ছিল।
তাই তো? সকলে কি ভাবলো, কি করলো, কি বললো, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয়। যে অন্যায় করেছে তাকে প্রথমবারই থামাতে হয়, না হলে আরো অনেকগুলো অন্যায়কে ইনভাইট করা হয়। দিদিভাই বলল আমি তোমাকে বলেছি, আমার কথায় তুমি বেশ করেছো বলেছো, আর আমি বেশ করেছি ওকে অ্যাগেন্স্ট করেছি তোমার কথা। তুই তো সেদিন মিথ্যে কিছু বলনি আমাকে। না সেটা কেন বলবো, কিন্তু কিন্তু দিয়ে সামনে এগোনো যায় না মেঘ, সত্যের মধ্যে কোনো কিন্তু থাকে না। তোমার মনের মধ্যে একটা ধাঁধা ছিল যে কি করে ওষুধের খামগুলো বদলে যেতে পারে। তোমার তো এটা স্ট্রাইক করেনি যে ময়ূরী ওটা করেছে। সেটা তো আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার রাগটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো আমার বাড়ির লোকের বিহেভিয়ার, যেটা আমি সহজে জলের মতো বুঝতে পারছি, সেটা ওদের কিছুতেই বোঝাতে পারছি না। আর ওরা ঠিক উল্টো বুঝছে। তোমার দিকে তোলা আঙুল কিছুতেই নামছে না। এই বাড়ির সবাই দিদিভাইকে খুব ভালোবাসে, পছন্দ করে। আর তোমাকে কেউ ভালোবাসে না। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো কি? আর এই বাড়ির একজন যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, সেটা তুমি বুঝতে পারছো? প্লিজ কি ভেসে যাবে? এসে গেলে আসবে। না না প্লিজ, আমার একটু অস্বস্তি হয়। মেঘ, তুমি না বড্ড ভালো, জানো তো, বড্ড নাইভ। তোমার দিদির ঠিক উল্টো। ময়ূরী কিন্তু সাংঘাতিক ম্যানিপুলেটিভ। এ দেখো না, আমার বাড়ির লোক কিন্তু আমাকে বিশ্বাস না করে ওকে বিশ্বাস করছে। সেটা তো আমার জন্য। আর তুমি তো এই বিয়েটা করে ঠিক করনি। এই বিয়েটা করেই তো সবকিছু গন্ডগোল হয়ে গেল। তুমি তোমার বাড়ির লোকদের থেকে দূরে চলে গেলে, আর দিদিভাই আমাকে ভুল বুঝলো, আর আমার মা বলে দিল আমার নাকি কোনোদিন আর মুখই দেখবে না।